হ্যালো স্টুডেন্ট, টিপিআর একাডেমিয়াতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসএলএসটি সংস্কৃত সিলেবাসটি। এই সিলেবাসটি নিয়ে অনেক রকম জল্পনা তৈরি হচ্ছে। কিরকম? অনেকে বলছে সিলেবাসটা কমিয়ে দিয়েছে, কেউ কেউ বলছে না, সিলেবাস আগে যেরকম ছিল সেরকমই রয়েছে। কারোর মতে সিলেবাসের বাইরে থেকেও অনেক সময় কোশ্চেন আসে, সেক্ষেত্রে অতিরিক্ত কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদের পড়ে রাখতে হয়। তো আমাদের কাছে সময় যেহেতু ভীষণ কম, খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে, তাই এত রকম দ্বন্দ্বের মধ্যে না গিয়ে সঠিক সিলেবাসটি জেনে প্রস্তুতি শুরু করাই ভালো। তো চলো দেখে নিই আমাদের সংস্কৃতের কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে। প্রথমেই রয়েছে বৈদিক সাহিত্য, সংহিতা, উপনিষদ, বেদাঙ্গ, সমগ্র বৈদিক সাহিত্য। বেদকে কেন্দ্র করে যাবতীয় যা কিছু সেটা বৈদিক সাহিত্যের মধ্যে পড়ছে। আমাদের টোটাল 4টি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ বিভাগ করেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই প্রত্যেকটি বেদের 4টি অংশ রয়েছে: সংহিতা বা মন্ত্র অংশ, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা এবং উপনিষদের কথা সিলেবাসে বলা থাকলেও এক্ষেত্রে আমাদের আরণ্যক এবং ব্রাহ্মণ অংশটাও পড়তে হবে প্রত্যেকটি বেদের। কিরকম? যেমন ঋগ্বেদ, ঋগ্বেদের বিভাগটা পড়তে হচ্ছে, ঋগ্বেদের যে ব্রাহ্মণ রয়েছে, কটি ব্রাহ্মণ রয়েছে সেটা পড়তে হচ্ছে, ঋগ্বেদের আরণ্যক কি আছে সেটা পড়তে হচ্ছে। সেরকম ভাবেই সামবেদ, সেরকম ভাবেই যজুর্বেদ, সেরকম ভাবেই অথর্ববেদের বিষয়গুলো আমাদের পড়তে হবে। অতএব এখানে সংহিতা উপনিষদ থাকলেও আমাদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ 4টে অংশই পড়তে হচ্ছে। এছাড়া বেদ সম্পর্কে বিভিন্ন জনের যে বিভিন্ন উক্তি রয়েছে সেটা পড়তে হচ্ছে। বেদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন বেদের যে বিভিন্ন সময় নির্ধারণ করেছে সেক্ষেত্রে সেটাও আমাদের জানতে হচ্ছে। যেমন ম্যাক্স মুলার, বেবর, জ্যাকোবি, বাল গঙ্গাধর তিলক, এরা বেদের যে রচনাকাল সেটা কোন সময়টাকে নির্ধারণ করেছে সেক্ষেত্রে যে মতামত সেগুলো পড়তে হচ্ছে। এছাড়া বেদ সম্পর্কে অনেকের অনেক রকম উক্তি রয়েছে, সেই উক্তিগুলো আমাদের জানতে হবে। যেমন সায়নাচার্য তিনি বেদ সম্পর্কে বলেছেন, অপৌরুষয়ং বাক্যং বেদাহ, মন্ত্র ব্রহ্মণাত্মক শব্দরাশি বেদাহ। তেমনি ভাবে পরাশর বেদ সম্পর্কে বলেছেন, ন কশ্চিদ বেদাক্তক বস্তি। এই যে বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ এক একজন বেদ সম্পর্কে এক এক রকম কথা বলছে, তো বিভিন্ন জনের বিভিন্ন রকম বেদ সম্পর্কে উক্তি, বেদের রচনাকাল, বেদের বিভাগ এবং প্রত্যেকটি বেদের যে 4টি অংশ রয়েছে সেই 4টি অংশ, এই টোটাল বিষয়টা পড়তে হচ্ছে। তবে এই সবটা পড়তে গিয়ে আমরা কি প্রচুর তাহলে পড়তে হবে? না, টু দি পয়েন্ট যেটুকু আমার প্রয়োজন সেটুকুই পড়তে হবে। এরপর রয়েছে বেদাঙ্গ। বেদাঙ্গ কি? আমরা জানি আমাদের 6টি বেদাঙ্গ: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। বেদাঙ্গ কি? শুনেই বোঝা যাচ্ছে বেদের যেটি অঙ্গ সেটি হলো বেদাঙ্গ। তো এই 6টা হচ্ছে বেদের অঙ্গ। এই 6টি আমাদের বেদকে বুঝতে, বেদকে পড়তে সাহায্য করে, তাই এই 6টিকে বেদের অঙ্গ বলা হয়। শিক্ষাকে বলা হয়ে থাকে বেদের নাসিকা, তেমনি ব্যাকরণ হচ্ছে বেদের মুখ, কল্প হচ্ছে বেদের হস্তযুগল, ছন্দ হচ্ছে বেদের পা, তেমনি জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু এবং নিরুক্ত হচ্ছে বেদের কান। এইভাবে বেদটাকে একটা শরীর রূপে কল্পনা করে এই 6টি বেদাঙ্গকে সেই শরীরের অঙ্গ হিসেবে বলা হয়ে থাকে। এক্ষেত্রে কোন বেদাঙ্গ বেদের কোন অঙ্গ সেটি আমাদের পড়তে হচ্ছে। যেমন ছন্দকে বেদের কোন অঙ্গ হিসেবে কল্পনা করা হয়, এরকম প্রশ্ন আসতে পারে। বা জ্যোতিষ যে বেদাঙ্গটি রয়েছে সেটি বেদ পুরুষের কি? চক্ষু, কর্ণ নাকি নাসিকা?
সেক্ষেত্রে আমাদের বলতে হবে সেটি বেদ পুরুষের চক্ষু। এই যে বেদাঙ্গগুলো রয়েছে, ছটি বেদাঙ্গ, সেই ছটি বেদাঙ্গ সম্পর্কে জানতে হবে এবং সেই বেদাঙ্গগুলোর কি আহ সংজ্ঞা বা কি বিষয়বস্তু সেগুলোও আমাদের একটু জানতে হবে। অতএব বেদ পড়তে গেলে আমাদের চারটি বেদ, চারটি বেদের চারটি অংশ এবং যে ছটি বেদাঙ্গ আছে সেটা পড়তে হচ্ছে। ক্লিয়ার? এরপর আসছে রামায়ণ। রামায়ণে পড়তে হচ্ছে রামায়ণের রচয়িতা, রচনাকাল এবং বিভাগ। বিভাগ কি? রামায়ণের যে 7টি কাণ্ড রয়েছে সেই 7টে কাণ্ডের নাম পড়তে হবে, সেই 7টি কাণ্ডের কি বিষয়বস্তু রয়েছে সেটি পড়তে হবে। এরপর রয়েছে টিকা। রামায়ণের ওপর কে কি টিকা রচনা করেছে সেই টিকা, টিকাকারের নাম, এগুলো পড়তে হচ্ছে। টিকা গ্রন্থটির নাম, রামায়ণের সকল চরিত্র সেগুলো সম্পর্কে একটু জানতে হচ্ছে। অর্থাৎ রামায়ণের গল্পটা পড়লে সেই চরিত্রগুলো সম্পর্কে অলরেডি আমাদের ধারণা চলে আসে। এরপর রামায়ণ অবলম্বনে রচিত সকল সাহিত্য। কিরকম? রামায়ণ যে গল্পটি তাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন নাটক, বিভিন্ন মহাকাব্য, চম্পু কাব্য ইত্যাদি লেখা হয়েছে। তো সেক্ষেত্রে সেই লেখক এবং তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম, সেই লেখকের নাম, এগুলো আমাদের পড়তে হচ্ছে। এরপর রয়েছে রামায়ণকালীন সমাজ। রামায়ণকালীন যে সমাজ, সেই সমাজ কেমন ছিল? তার মানে কি অনেক বড় নোট পড়তে হবে? কখনোই না। রামায়ণকালীন যে সমাজ রয়েছে সেই সমাজে সেই সময় বর্ণাশ্রম প্রথা সেগুলো ছিল কিনা। যেমন রামায়ণে শূদ্র জাতি তপস্যা নিষিদ্ধ ছিল। তার মানে কি সেই সময়ে শূদ্র জাতি, আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টি জাতি, তার মধ্যে যে শূদ্র জাতি তাকে সবচেয়ে নিচু স্তরের হিসেবে কল্পনা করা হতো, কল্পনা নয় নিচু স্তরের বলা হতো, এবং এই শূদ্র জাতি সে কখনোই তপস্যা করতে পারবে না এরকম বলা হতো। রামায়ণে তার একটি উদাহরণও রয়েছে, সম্মুখ বধ। তো এই যে রামায়ণকালীন সমাজ, সেই সমাজটা কেমন ছিল, সেই সমাজে কি ছিল, এইটুকু একটু জানতে হচ্ছে এক্ষেত্রে। অতএব রামায়ণের রচয়িতা, রচনাকাল, তার বিভাগ, বিষয়বস্তু, টিকা, টিকাকার, টিকা গ্রন্থ, তার সকল চরিত্র, রামায়ণ অবলম্বনে রচিত বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্য, এবং রামায়ণকালীন সমাজে কোন সময় কি প্রথা প্রচলন ছিল বা সেই সমাজটা কেমন ছিল সেটা সম্পর্কে একটু ধারণা রাখতে হচ্ছে। একইভাবে রয়েছে মহাভারত। মহাভারত কি? মহাভারতের রচয়িতা, মহাভারত কোন সময়ের রচনা, এবং মহাভারতের বিভাগ, অর্থাৎ মহাভারতে কটি অধ্যায় বা কটি পর্ব যেটাই রয়েছে সেটির বিভাগ এবং সেটির বিষয়বস্তু কি, মহাভারতের ওপর লেখা বিভিন্ন টিকা, টিকাকারদের নাম, তাদের টিকা গ্রন্থটির নাম, এগুলো পড়তে হচ্ছে। মহাভারতের সকল চরিত্র, একই রকম ভাবে মহাভারতের যে গল্পটা সেটা যদি আমাদের মোটামুটি একটু জানা থাকে সেক্ষেত্রে মহাভারতের সকল চরিত্র মনে রাখা কোনো ব্যাপার নয়। এরপর রয়েছে মহাভারত অবলম্বনে রচিত সকল সাহিত্য। রামায়ণের মতো মহাভারতকে অবলম্বন করেও বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্য রচনা হয়েছে, সেগুলো একটু মনে রাখতে হবে। যেমন ভাসের বিভিন্ন রচনা রয়েছে মহাভারত অবলম্বনে, দূত বাক্য, দূত ঘটোৎকচ ইত্যাদি ইত্যাদি, পঞ্চরাত্র, উরুভঙ্গ, এই যে নাটকগুলো রয়েছে ভাসের, এইগুলো। এছাড়া আরো যে সমস্ত লেখকের যে সমস্ত রচনা রয়েছে মহাভারতকে অবলম্বন করে, সেই নামগুলো একটু মনে রাখতে হবে, তাদের সেই গ্রন্থগুলোর নাম এবং তাদের লেখকের নাম, এগুলো একটু পড়তে হচ্ছে। এরপর রয়েছে মহাভারতকালীন সমাজ। সেই সমাজ সে সময় কেমন ছিল, খুব ছোট, জাস্ট একটু ধারণা ক্ষেত্রে রাখতে হবে। মহাভারতের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার কটি অধ্যায় রয়েছে, কটি তার শ্লোক, এবং কোন সময়ে এই গীতাটা, কোন পর্বের মধ্যে এই গীতাটা পড়ছে, এই জিনিসগুলো একটু জাস্ট জানতে হচ্ছে। এরপর চলে আসি পুরাণ। পুরাণ, পুরাণ সম্পর্কিত উক্তি। পুরাণ সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন রকম উক্তি।
পুরাণ কোন সময়ের রচনা? পুরাণের বিভাগ, পুরাণ দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে উপপুরাণ, একটি মহাপুরাণ। কতগুলি উপপুরাণ রয়েছে, কতগুলি মহাপুরাণ রয়েছে, তাদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো, এবং লক্ষণ। লক্ষণ কি? পুরাণ 5টি লক্ষণ বিশিষ্ট। তা সে প্রসঙ্গে আবার একটি শ্লোকও রয়েছে যে পঞ্চ লক্ষণ বিশিষ্ট পুরাণ। সেক্ষেত্রে পুরাণের যে 5টি লক্ষণ, সেই 5টি লক্ষণ জানতে হবে। সেই বিষয়টি, পুরাণ অবলম্বনে রচিত বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ পুরাণকে অবলম্বন করে যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে, সেই সাহিত্যকারের নাম, এগুলো একটু মনে রাখতে হবে। এরপর আসছি নাট্য সাহিত্য। নাট্য সাহিত্য কি? সংস্কৃত সাহিত্যের যে প্রমুখ নাট্যকাররা রয়েছেন, তাদের নাটক সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে এবং সেই নাট্যকার সম্পর্কেও ধারণা রাখতে হবে। যেমন কালিদাস, কালিদাসের 3টি নাটক রয়েছে সংস্কৃতে: মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। মালবিকাগ্নিমিত্রম কি বিষয়ে লেখা? অভিজ্ঞান শকুন্তলম তার বিষয়বস্তুটা কি? বিক্রমবর্ষীয়ম তার বিষয়বস্তুটা কি? এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। এবং কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলমের নায়ক, নায়িকা এবং সেক্ষেত্রে সেই অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে একটু ধারণা আমাদের রাখতে হবে। এরপর রয়েছে অশ্বঘোষ, শূদ্রক, শ্রীহর্ষ, ভবভূতি, ভট্টনারায়ণ, বিশক দত্ত, এদের প্রত্যেকেরই রচনা রয়েছে, প্রত্যেকেরই নাটক রয়েছে। এই নাটকগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। নাটক সম্পর্কে ধারণা মানে কি নাটকটা পুরো পড়তে হবে না, নাটকটা কি বিষয়কে কেন্দ্র করে লেখা, তার প্রধান চরিত্র কারা, তাতে কতগুলো, তার বিভাগটা কিভাবে রয়েছে, কটি পর্বে কি কটি স্বর্গে কি, যেভাবেই হোক সেইগুলোর কোনো বিভাগ আছে কিনা, এগুলো পড়তে হচ্ছে। অর্থাৎ নাট্যকার এবং তাদের নাটক এবং সেই নাটকটা কি বিষয়কে কেন্দ্র করে লেখা, তার কোনো চরিত্র থাকলে প্রধান চরিত্র কোনটা, ওই অনেকটা ছোট ছোট টিকার মতন করে জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে যেটা রয়েছে কথা কাব্য বা গল্প সাহিত্য। আমাদের সিলেবাস অনুযায়ী যেটা রয়েছে, সেখানে আখ্যান সাহিত্য দেওয়া রয়েছে। আখ্যান সাহিত্য, আখ্যান মানে ওই সহজ ভাষায় গল্প ব্যাপারটি, কিন্তু যখনই কথাটা আখ্যান চলে আসে, সেখানে গল্পের থেকে অধিক তার মধ্যে নাটক, মহাকাব্য সবই চলে আসে, কারণ এই সব কিছুই কিন্তু সেই গল্পকে কেন্দ্র করেই লেখা। সবকিছুর মধ্যে আমরা একটা গল্প পাই, তাই আখ্যান সাহিত্য কথাটা এক্ষেত্রে অনেক বড় একটি বিষয়কে টেনে আনে। তো সেখানে আমাদের শুধু গল্প সাহিত্য পড়লে হবে না, আমাদের সিলেবাস অনুযায়ী সেটা আমরা গল্প সাহিত্য বুঝলেও সেক্ষেত্রে শুধু গল্প সাহিত্য নয়, এক্ষেত্রে আমাদের সংস্কৃত সাহিত্যের যে কথা কাব্য, হ্যাঁ, বা কথা সাহিত্য যেগুলো রয়েছে, সেখান থেকেও আমাদের কিছু কিছু এ বিষয়ে পড়ে রাখতে হবে। কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমরা পড়তে পড়তেই বুঝতে পারবো যে এর মধ্যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। গল্প সাহিত্যের মধ্যে তো আমরা জানি পঞ্চতন্ত্র, হিতোপদেশ, বৃহৎ কথা, বৃহত্ত্রয়ী, সুখ সপ্ততি কথা ইত্যাদি ইত্যাদি রয়েছে। এর পরের বিষয় যেটা চলে আসছি সেটা হচ্ছে ব্যাকরণ। খুব কঠিন এবং জটিল নয়, বুঝতে পারলে অবশ্যই নয়। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সন্ধি। আমরা জানি আমাদের সন্ধি 3 প্রকার, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এখন সন্ধি পড়তে গিয়ে স্পেশালি আমাদের সিলেবাসে বলা রয়েছে যে স্পেশালি বিসর্গ সন্ধি। তার মানে কি আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বাদ দিয়ে দেব? না, আমাদের স্বরসন্ধিটাও পড়তে হবে, ব্যঞ্জন সন্ধিটাও পড়তে হবে, সাথে খুব ভালো করে যেটা পড়তে হবে সেটা হলো বিসর্গ সন্ধি। এখন সন্ধি থেকে যদি একটা এরকম কোশ্চেন আসে, সন্ধির অপর নাম কি, 4টে অপশন দেওয়া থাকলো, সেখানে আমি বললাম যে আমি তো শুধু বিসর্গ সন্ধি পড়েছি, এগুলো তো আমার জানার বিষয় না। অবশ্যই জানার বিষয়। সেক্ষেত্রে আমি আমি যদি পুরো টোটাল সন্ধিটা সম্পর্কে একটু ধারণা রাখি, সেক্ষেত্রে বলা খুব সহজ যে সন্ধি শব্দের অপর অর্থ মানে অপর নাম সংহিতা।
এবং এই সন্ধি পড়তে গিয়ে আরো যেটা পড়তে হবে, যে একটা শ্লোক রয়েছে যেখানে বলা রয়েছে, সংহিতৈক পদে নিত্যানিত্যা ধাতুপসর্গয় সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষায়া। এই যে শ্লোকটা, এখানে বলে দেওয়া রয়েছে কোন কোন জায়গায় সন্ধি অবশ্যই করতে হবে এবং কোন জায়গাগুলো সন্ধি করাটা বক্তার ইচ্ছেধীন। মানে সব জায়গায় কি আমরা চাইলেই সন্ধি করে ফেলতে পারি না। আমাদের নিয়ম রয়েছে যে কিছু জায়গায় সন্ধি আমাকে অবশ্যই করতে হবে এবং কিছু জায়গা সন্ধি বক্তার ইচ্ছেধীন, মানে আমি চাইলে করতেও পারি নাও করতে পারি। এখন যদি এক্ষেত্রে প্রশ্ন আসে চারটে অপশন দিয়ে যে নিচের কোনটির ক্ষেত্রে সন্ধি করা অবশ্য কর্তব্য, সেক্ষেত্রে আমরা যদি এই শ্লোকটা না জানি, এই বিষয়টাই না জানি, সেক্ষেত্রে উত্তর করা সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটাও পড়তে হবে কি না, একটি পদের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে, ধাতু ও উপসর্গের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে, সূত্রে সন্ধি অবশ্যই করতে হবে, সমাস থাকলে সেখানে সন্ধি অবশ্যই করতে হবে এবং শ্লোকের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে। বাক্যে বা গদ্যের মধ্যে সন্ধি করতেও পারো নাও করতে পারো, সেটা বক্তার ইচ্ছেধীন। তো সেক্ষেত্রে আমি যদি এই শ্লোকটাই না জানি, আমার পক্ষে সেটা করা সম্ভব হবে না। তাহলে সন্ধি মানে শুধু যে বিসর্গ সন্ধি পড়ে চলে যাব তা নয়, সন্ধি রিলেটেড যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমাদের একটু পড়তে হবে। প্রথমেই যেটা আসছে স্বরসন্ধি। স্বরসন্ধি পড়তে গেলে স্বরসন্ধি যদি না বুঝি তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধি বুঝবো কি করে, বা এরপরে বিসর্গ সন্ধি করব কি করে। তো প্রত্যেকটার তো একটা স্টেপ আছে, স্টেপ অনুযায়ী পড়লে তবে বোঝা গিয়ে সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের স্বরসন্ধিও পড়তে হবে, বিসর্গ সন্ধিও পড়তে হবে, ব্যঞ্জন সন্ধিও পড়তে হবে এবং সাথে খুব ভালো করে যেটা পড়তে হবে বিসর্গ সন্ধি। এবার সন্ধির হাজার একটা নিয়ম রয়েছে, তো সেই সব নিয়মকে আমাকে এখন মুখস্থ করে ফেলতে হবে না। আমাদের সন্ধি করার জন্য, সন্ধিটাকে বোঝার জন্য ঠিক যতটুকু দরকার সেটুকু পড়তে হবে এবং যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে হবে, যে ইম্পর্টেন্ট সূত্রগুলো রয়েছে যেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন সেটা আমাদের পড়তে হবে। যেমন সন্ধি পড়তে গেলে সন্ধির যে অপর নাম সংহিতা, কোন কোন জায়গায় সন্ধি অবশ্য কর্তব্য এটা যেমন জানতে হবে, তেমন স্বরসন্ধির ক্ষেত্রে কোন নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কোন জায়গাগুলো জানা খুব দরকার, খুব বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে, সব নয়। আর বিসর্গ সন্ধির ক্ষেত্রে সেম ভাবে খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে যেটি আমাদের দরকার সেটুকু পড়তে হবে। এরপর রয়েছে শব্দরূপ। অত, অন, অস, ভাগান্ত যে শব্দগুলো রয়েছে সেই শব্দরূপগুলো পড়তে হবে। সব শব্দরূপ নয়, অনেক শব্দরূপ রয়েছে, সেই সব শব্দরূপ আগে যেটা ছিল সব শব্দরূপ পড়তে হতো এরকম নয়, কেবল উল্লেখ করে দেওয়া আছে অত, অন, অস, ভাগান্ত শব্দরূপই আমাদের পড়তে হবে। এরপর রয়েছে সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ যেগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে, অস্মদ, জিসমদ ইত্যাদি। সংখ্যাবাচক শব্দ 1 থেকে কেবল 8 অবধি পড়তে হবে, অতএব খুব সহজ এই জায়গাটা। এরপর রয়েছে ধাতুরূপ। বাদি, অদাদি, রুধাদি এবং বাদিগণীয় যে ধাতু রয়েছে সেই ধাতুর কেবল 6টি লকার রূপ পড়তে হবে। আমরা জানি আমাদের সংস্কৃতের ক্ষেত্রে 10টি লকার হয়, মানে অনেক। তো সেই প্রত্যেকটা ধাতুর যদি আমি এখন 10টা করে লকার মুখস্থ করতে যাই অনেক পড়তে হবে। আমাদের সিলেবাস এখানে কি বলা রয়েছে, কেবল 6টি পড়লেই যথেষ্ট। কি কি? লট, লোট, লং, বিধিলিং, রিট এবং লিট। কেবল এই 6টি লকার পড়লেই যথেষ্ট। ভাদি, অদাদি, রুধাদি এবং হাদিগণীয় যে ধাতু সেই ধাতুর কেবল 6টি লকার পড়লেই যথেষ্ট। এরপর রয়েছে স্বনন্ত ধাতু কি এবং এর মধ্যে কোন ধাতুগুলো পড়ছে সেগুলো পড়বো। জঙন্ত ধাতু কি, সেম ভাবে এই জঙন্ত ধাতু সম্পর্কে জানবো এবং এর যে বিষয়বস্তুটা রয়েছে সেটি পড়বো। এবং নাম ধাতু সেটি সেরকম ভাবে এই স্বনন্ত, জঙন্ত, নাম এর মতোই নাম ধাতুগুলো আমাদের জানতে হবে, সেটি কি সেগুলো পড়তে হবে। এরপর রয়েছে কৃত প্রত্যয়। প্রত্যয় কি জানবো,
তার মধ্যে কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কি সেটাও জানতে হবে, এবং এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, কোনটি কোন প্রত্যয় ইত্যাদি। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে বলাই রয়েছে অপত্য প্রত্যয়, মতুব, ইয়সুন, ইষ্ঠন, খুব ইম্পর্টেন্ট এগুলো। এই যে প্রত্যয়গুলো রয়েছে সেগুলো পড়বো। কেউ যদি 12-এ সংস্কৃত 11-12-এ পড়ে থাকেন তাহলে এগুলো বুঝতে পারবেন যে এই জায়গাগুলো মানে উল্লেখ না করলেও আমরা বুঝতে পারি যে এই প্রত্যয়ের মধ্যে এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে বুঝে বুঝে সেই জিনিসগুলোই পড়তে হবে। এরপর খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে কারক। আমরা জানি আমাদের কারক হচ্ছে 6টি এবং বিভক্তি হচ্ছে 7টি। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। আর বিভক্তি 7টি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এর মধ্যে কেবল যে ষষ্ঠী বিভক্তি রয়েছে তার কিন্তু কোনো কারক হয় না। সংস্কৃতে 6টি কারক ছাড়াও অতিরিক্ত 6টি কারক এবং যে কারক ছাড়াও যে বিভক্তি রয়েছে, 6টি কারকের সাথে অলরেডি 6টি বিভক্তি রয়েছে, এক্সট্রা রয়েছে একটি বিভক্তি, সেটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এর কোনো কারক হয় না। আরো একটা এক্সট্রা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সম্বোধন পদ। এই যে ছোট ছোট বিষয়গুলো কারকের, এই জায়গাগুলো জানতে হবে। যেমন 6টি কারকের 6টি বিভক্তি, কর্তৃকারকের সাথে প্রথমা, কর্মকারকের সাথে দ্বিতীয়া, করণকারকের সাথে তৃতীয়া, সম্প্রদানের সাথে চতুর্থী, অপাদানে পঞ্চমী এবং অধিকরণে সপ্তমী। এটা আমরা জানি। তাহলে ষষ্ঠী যে বিভক্তিটা পড়ে থাকলো তারও কিছু নিয়ম রয়েছে, তার কারক না থাকলেও নিয়ম রয়েছে, সেই বিষয়গুলো পড়তে হবে। এবং যে বললাম আমাদের সংস্কৃতে কারকের ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে সম্বোধন পদ, একটা হচ্ছে সম্বন্ধ পদ। সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ এই দুটো কিন্তু খুব ঘোলানোর জায়গা। সেক্ষেত্রে সম্বোধন পদ মানে কাউকে ডাকা বোঝাচ্ছে, কাউকে সম্বোধন করা বোঝাচ্ছে। এই সম্বোধন পদে সবসময় প্রথমা বিভক্তি হয়, তার একটি সূত্রও রয়েছে, সম্বোধনে চ, প্রথমা বিভক্তি বিধায়ক সূত্র। এটি এই যে বিষয়টি, এটি এক্ষেত্রে পড়তে হবে, জানতে হবে। আর সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি হয়। এই যে কারক পড়তে গেলে এই যে গতানুগতিক জিনিসের বাইরে অতিরিক্ত যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে। কারকের অনেক সূত্র রয়েছে পাণিনির অষ্টাধ্যায়ীতে, সেই সব সূত্র কি তাহলে এখন পড়বো? কখনোই না। তার মধ্যেও যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে, কারক কারক বিধায়ক সূত্র, বিভক্তি বিধায়ক সূত্র, সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলো পড়বো, যেটা পড়লে আমার পক্ষে এটা বোঝা সম্ভব হবে যে কোনটি কোন কারক। ফর্মুলা না জানলে যেমন চট করে অঙ্কটা আমরা বুঝতে পারবো না, তেমন কারকের যদি সেই সহজ সূত্রটা বা খুব ছোট যে সূত্রটি রয়েছে সেটা যদি আমরা না জানি, বেসিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো যদি আমরা না জানি, তো স্বাভাবিকভাবে আমাদের কারক নির্ণয় করতে দিলেও আমরা সেগুলো বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে বেসিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে। তার জন্য প্রচুর কিছু বা বই প্রথম থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ করে ফেলতে হবে সম্ভব নয়, কারণ সময় খুব অল্প। তাই খুব গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোই পড়তে হবে, যাতে আমরা খুব সহজে কিছু টিক্স মেনে পড়তে হবে, যাতে আমরা খুব সহজে কারকটাকে নির্ণয় করতে পারি, কোনটা কোন সূত্র বলে কোন কারক হচ্ছে, কোন বিভক্তি হচ্ছে, সেটা যাতে বুঝতে পারি। এরপর যেটা আসছে সমাস। সমাসের ক্ষেত্রেও একইভাবে কোনটি কোন সমাস হচ্ছে সেটা বুঝতে হবে। সমাসের ক্ষেত্রে বলেই দিয়েছে সমাসান্ত বিধান, মানে সমাস কি, মানে সমাস দেখে বলতে হবে যে কোনটি কোন সমাস, কোনটি মানে কোন সমাস কিভাবে নির্ণয় হচ্ছে, কোনটি তৎপুরুষ সমাস, কোনটা বহুব্রীহি সমাস, এইগুলো জানতে হবে। তার জন্য অবশ্যই সমাসের যে বেসিক নিয়ম রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। সূত্র মুখস্থ করে উদ্ধার না করলেও সেক্ষেত্রে আমাদের বেসিক যে নিয়মগুলো, বেসিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো সমাসের ক্ষেত্রে জানতে হবে। যেমন একটি উদাহরণ বলছে, রাজ্ঞ পুরুষ সমাস করলে কি হয়? রাজপুরুষ। এই সমাসটি কি সমাস?
না তৎপুরুষ সমাস? কিভাবে বলছে? তৎপুরুষ সমাস কোনটি? না যে সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। উত্তর মানে পর, সংস্কৃতে উত্তর শব্দের অর্থ হচ্ছে পর। তাহলে উত্তর পদের অর্থ যেখানে প্রধান সেখানে তৎপুরুষ সমাস হচ্ছে। আমাদের বলা হলো কি রাগ্য পুরুষ, এখানে উত্তর পদ কোনটি? পুরুষ, নির্ণয় করলে হচ্ছে রাগ্য পুরুষ, সরি রাজ পুরুষ। তাহলে এখানে রাগ্য বা রাজ সেই পদের অর্থটা প্রধান নয়, প্রধান কোনটা? পুরুষ পদের অর্থ প্রধান। তাই এক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারবো এটা তৎপুরুষ সমাস। তাহলে এই সমাস বোঝার জন্য এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। এর পর যেটা রয়েছে পরস্ময় পদ এবং আত্মনেপদ বিধান। পরস্ময় পদ এবং আত্মনেপদ বিধানে সংস্কৃত ভাষায় যে সমস্ত ধাতুগুলো প্রযুক্ত হয় সেগুলির মধ্যে কতগুলি রয়েছে পরস্মৈপদী এবং কতগুলি রয়েছে আত্মনেপদী। আবার কিছু রয়েছে উভয়পদী, যেগুলো পরস্মৈপদী আত্মনেপদী দুটো রূপই হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে কোনটি পরস্মৈপদী কোনটি আত্মনেপদী এটা আমরা কি করে বুঝবো? তো সেই ক্ষেত্রে আমাদের পরস্মৈ পদ আত্মনেপদের যে বিধানগুলো রয়েছে, যে সূত্রগুলো রয়েছে সেগুলো একটু পড়তে হবে, তাহলে খুব সহজে এগুলো বোঝা সম্ভব। এরপর রয়েছে অনুবাদ। ভাষা এবং ব্যাকরণের প্রয়োগের ওপর ভিত্তি করে রয়েছে অনুবাদ। স্বাভাবিকভাবে যেরকম অনুবাদ হয় এক্ষেত্রে সেরকম অনুবাদের কথাই বলা হচ্ছে, সেরকম ভাবেই অনুবাদ পড়তে হবে। এই হলো আমাদের গোটা সিলেবাস। এখন প্রশ্ন হচ্ছে, সিলেবাসটা শুনে অনেকটা বড় মনে হলেও এবং প্রচুর কিছু পড়ার মনে হলেও আমাদের বেসিক জায়গাগুলোই কিন্তু পড়তে হবে। আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট আমাদের অবশ্যই মুখস্থ বিদ্যাটাও যেমন মুখস্থ বিদ্যা অবশ্যই মানে রাখতে হয়, এবং সাথে আমরা যদি একটু বুঝে পড়ি, কিছু জিনিস আমাদের সিলেবাসের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হবে, এবং কিছু জিনিস আছে কেবল চোখ বন্ধ করে সেই জায়গাগুলো মুখস্থ করতে হবে। সেই হিসেব করেই আমরা পড়বো, এবং আমাদের এতদিনের পড়াশোনার যে জার্নি সেটা থেকে এটুকু আমাদের বোঝা সম্ভব কোন জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, কোন জায়গাটা ইম্পর্টেন্ট নয়, কোন জায়গাটা একটু বেশি পড়বো, কোন জায়গাটায় একটু কম পড়বো। যেমন আরো একবার বলি, বৈদিক সাহিত্যের মধ্যে এই যে চারটি বেদের কোন কোন বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে, যেমন ঋগ্বেদের মধ্যে রয়েছে 10টি মণ্ডল, ঋগ্বেদের ঋষি, সামবেদের ঋষি, যজুর্বেদের ঋষি, অথর্ববেদের ঋষি, এই যে জিনিসগুলো অর্থাৎ মানে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেগুলো আমাদের এক্ষেত্রে পড়তে হচ্ছে। রামায়ণের ক্ষেত্রেও রামায়ণে কি পুরো গল্প মুখস্থ করতে হবে? না, রামায়ণের কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমি এখানে লিখে দিয়েছি। মহাভারতের ক্ষেত্রেও তাই, পুরাণের ক্ষেত্রেও তাই। না, এবার যে সাহিত্যের ব্যাপারগুলো আসছে, নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য, কথা সাহিত্য ইত্যাদি যে সাহিত্যগুলো রয়েছে সেই সাহিত্যগুলো সম্পর্কে পড়বো, এবং পড়তে গিয়ে আমরা জানি যে কোন জায়গাগুলো একটু বেশি মনে রাখতে হবে। যেমন ধরুন কালিদাস, আমাদের এসএলএসটি একটি বিষয় হচ্ছে, খুব প্রশ্ন আসছে যে অভিজ্ঞান শকুন্তলম কি পড়তে হবে না পড়তে হবে না। আচ্ছা, আমরা যদি কালিদাস পড়ি, কালিদাসের নাটক আমাকে যদি পড়তে হয়, কালিদাসের 3টি নাটক, বিক্রমবর্ষিয়ম, অভিজ্ঞান শকুন্তলম আর মালবিকাগ্নিমিত্রম। তো সেক্ষেত্রে অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের শ্রেষ্ঠ নাটক, তো স্বাভাবিকভাবে আমাকে সেই নাটক সম্পর্কে একটু পড়ে রাখতে হবে, এবং খুব ভালো করে খেয়াল করলে মানে খুব ভালো করে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখবো যে অভিজ্ঞান শকুন্তলম আমরা ছোট থেকে জেনে এসেছি। তার মানে কি জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে আমাদের কেউ না বলে দিলেও আমাকে অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে ধারণা রাখতে হবে। তার চরিত্র, তার খুব ইম্পর্টেন্ট কিছু কিছু লাইন, কারণ এই অভিজ্ঞান শকুন্তলম থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উদাহরণ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আহ ব্যাকরণের বিভিন্ন দিক বোঝাতে সেই অভিজ্ঞান শকুন্তলমের শ্লোক ব্যবহার হয়েছে। তার মানে কি এই বিষয়টি অলরেডি ইম্পর্টেন্ট, তাহলে এই জিনিসটা আমাকে পড়তে হচ্ছে।
একটি জিনিস যেটা বলা হয়নি, মনু এবং কৌটিল্য সম্পর্কে সাধারণ জ্ঞান। মনু মনু কথাটা আসলেই সেখানে মনু সংহিতার বিষয় চলে আসে, অতএব এখানে মনু পড়তে গেলে আমাকে মনু সংহিতা পড়তে হবে। এবং কৌটিল্য আসলে তার সাথে সাথে আসে কৌটিল্যের বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ অর্থশাস্ত্র। সেক্ষেত্রে অর্থশাস্ত্রটাও আমাকে পড়তে হবে। অর্থশাস্ত্র কি সবটা পড়তে হবে না, আমরা জানি অর্থশাস্ত্রের যে বিনয়াধিকারিক সেটা একটু পড়লেই যথেষ্ট। তার মানে কি পুরো বিনয়াধিকারিক সবটা পড়ে ফেলবো না, তার কিছু কিছু যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, যেমন তাতে রয়েছে বিদ্যা, হ্যাঁ, আহ্নিক ত্রয়ী বার্তা দণ্ডনীতি, এই যে চারটি এই ব্যাপারগুলো বা তার যে আরো বিষয়গুলো রয়েছে সেইগুলো পড়তে হবে। এগুলো অবশ্যই পড়তে পড়তে বোঝা যাবে কি রয়েছে। আর গ্রামারের ক্ষেত্রে গ্রামার শুরুর আগে যেটা বলবো, গ্রামার পড়তে পড়তে এমন কিছু টার্মস আসবে যেগুলো, যে শব্দগুলো গ্রামারের পারিভাষিক শব্দ ব্যাকরণে, সেই পারিভাষিক শব্দগুলো, তাতে গ্রামারটাকে বোঝার জন্য সেক্ষেত্রে সেই পারিভাষিক শব্দগুলো আমাদের জানতে হবে। তো পারিভাষিক শব্দ যদি জানতে হয় সেক্ষেত্রে সেই পারিভাষিক শব্দগুলোও পড়তে হচ্ছে। যেমন সন্ধি পড়তে গেলেই আসবে গুণ, বৃদ্ধি, অভিধা, প্রগিহ্য। তাহলে এই প্রগিহ্য সংজ্ঞা কি, গুণ বলতে কি বোঝায়, বৃদ্ধি বলতে কি বোঝায়, এই যে গ্রামারের যে পারিভাষিক শব্দগুলো রয়েছে, যে সংজ্ঞাগুলো রয়েছে, সেই সংজ্ঞাগুলো একটু পড়তে হবে। এই হচ্ছে আমাদের গোটা সিলেবাসটা, যেটা আমরা যদি কোনো খুব টু দি পয়েন্ট পড়তে চাই তাহলে আমাদের কিছু টিক্স ফলো করতে হবে, এবং সাথে সাথে প্রচন্ড যেটা দরকার মুখস্থ বিদ্যা। ব্যাস, এটা হচ্ছে টোটাল সিলেবাসটা। আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।